বন্ধুগণ, আমরা যে খবরটা আজকে পাইলাম, গরম খবর, তো আমার কাছে সারা বিশ্ব থেকেই টুকটাক যা অনলাইনে থাকি আমি, ভক্তবিন্দু যারা আছে, জার্মান, জাপান, ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্য, সবখানেই যে এত লোক যে আমার এই ভিডিও দেখেন, এটা আমি চিন্তাও করতে পারি না। এবং সেইখান থেকেই এই সমস্ত ভালোবাসার মানুষগুলোর জন্যই কিন্তু আমি লাইভগুলো করি, না হলে আমি হয়তো আর এই লাইভ করতাম না। তো এত লোক কিভাবে দেখে, এখানে তো ভিউ অত হয় না। দেখেন ফেসবুকে ভয়েস অফ ফ্যাক্ট আমার যে ইউটিউব চ্যানেলটা, সেখানে 2.5 লক্ষর উপরে সাবস্ক্রাইবার আছে। আর একটা আছে দেখবেন মুক্ত গল্প, আর একটা নতুন করে রাখছি, ওটা 29,000 সদস্য ছিল, চ্যানেলটা মৌলবাদীরা নষ্ট করে দিছে, আবার করছে আব্দুস সামাদ সুজন, ওটাও একটু আপনারা ফলো দিয়ে রাখেন, সাবস্ক্রাইব করে রাখেন। তো যাই হোক, এই যে কথা বলি, দেখা গেছে রাইতে 3টা নাই, 4টা নাই, 5টা নাই, 12টা নাই, এত দূর থেকে ফোন করে। ওই যে বললাম, আমেরিকা, ইউরোপ, জার্মান, মধ্যপ্রাচ্য প্রবাসী ভাইরা ফোন করে, আর বাংলাদেশেরও বিভিন্ন জায়গা থেকে ফোন করে। আবার আমি যখন রাস্তায় যাই, দেখা যায় আমার ভিডিও দেখে পরিচিত 2-4 জনকে পেয়েই যাই। ওই দিন সিনেমা হলে ছবি দেখতে যে এক ভাই চিনছে, সপরিবারে সেও গেছিল, যে ভালোবাসার সম্মানটা দেখাইছে, আমাদের আপ্যায়ন করছে, এর জন্য কথা বলার উৎসাহিত হই আপনাদের জন্যেই। তো যাক, এখন এই মুহূর্তের খবর যেটা বলছিলাম, ভারতেও আমার অনেক এরকম ভক্তবিন্দু আছে, তারাও ফোন দেয়। বাংলাদেশের গোপালগঞ্জ জেলায় আমি যতটুকু তথ্য পাইলাম, ভারতীয় সর্বদলীয় বৈঠকে গোপালগঞ্জকে নিয়ে আজকে আলোচনা হয়েছে। তারা সর্বদলীয় বৈঠক ডেকেছিল গোপালগঞ্জের এই বাংলাদেশের এই পরিস্থিতি নিয়ে, এবং সেইখানে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য সিদ্ধান্ত হয়েছে, এবং প্রয়োজনে সেখানে রাফেল হামলা সহ যে কোনো ব্যবস্থা নেওয়ার জন্য সরকারকে, সমস্ত বিরোধী দল সরকারকে ক্ষমতা দিয়েছে। কিছুক্ষণ আগের খবর। আর এ বৈঠকটা সম্পর্কে সব মিডিয়াতে কিন্তু নিউজ আসছে। এখন অনেকেই বলবেন যে এটা হলো বাংলাদেশ, এটা হলো বাংলাদেশ গোপালগঞ্জ, ভারতের কি বাবার ক্ষমতা আছে এখানে হস্তক্ষেপ করার? আপনাদেরকে বলে দিই, আপনাদের জ্ঞাতার্থে বলে দিই, গোপালগঞ্জে কিন্তু হিন্দু সম্প্রদায়ের সংখ্যা বেশ একটা সংখ্যা ওখানে হিন্দু আছে। আচ্ছা, আর ভারত বিজেপি ক্ষমতায়, এখন তারা হিন্দু, তাহলে একটা সাইড। নরেন্দ্র মোদী যখন বাংলাদেশে আসে, তখন কিন্তু সে প্রার্থনার জন্য গোপালগঞ্জকেই বেছে নিয়েছিল, এবং সেখানে বেশ কিছু সময় পূজা অর্চনা করছিল, এবং সেখানে সময় কাটিয়ে গেছিল। এটা আপনারা জানেন সবাই। এবার আসেন আইনগত দিকে আসেন। এই যে আপনারা বলিয়া উঠবেন ঠাস করিয়া যে ভারত একটা আলাদা রাষ্ট্র, গোপালগঞ্জ বাংলাদেশের, এটা নিয়ে কথা বলার বা হামলা করার ক্ষমতা বা এখতিয়ার বা আইন তাদের আছে কিনা, আইন কি বলে? এবার আইনগত ব্যাখ্যাটা আপনাদেরকে দেই।
সর্বপ্রথম কথা হলো, বাংলাদেশ হলো স্বাধীন সার্বভৌম একটা রাষ্ট্র, 55,150 বর্গমাইল। বাংলাদেশের সংবিধান কি বলে? এই ভূখণ্ডের কোনো বিশেষ এলাকাকে, অঞ্চলকে বা সেই অঞ্চলের বা এলাকার লোককে সরকার রাগ অনুরাগের বশবর্তী হয়ে কিছু করতে পারবে না। এলাকাগতভাবে ঘোষণা দিয়া কিছু করতে পারবে না, রাগ অনুরাগের বশবর্তী হতে পারবে না। সরকার এই কথা বলতে পারবে না, এই মতবাদ প্রচার করতে পারবে না যে গোপালগঞ্জকে ঘুরিয়ে দিবে, বা নির্দিষ্ট করে ওই গোপালগঞ্জটাকে তারা যেভাবে অভিযান চালাইতেছে, কোস্টগার্ড পর্যন্ত করছে, সেনাবাহিনীর নামাইছে। আন্তর্জাতিক আইনে বলে, আচ্ছা কি বলে ওইটাতে পরে আসতেছি। বাংলাদেশ সংবিধান বলে, যদি আপনি গোপালগঞ্জে পুরো একটা জেলার মানুষকে, গোষ্ঠীকে, সম্প্রদায়কে এই ধরনের থ্রেট করেন, বিমাতা সুলভ আচরণ করেন, নির্দিষ্ট ভূখণ্ড উল্লেখ করিয়া আপনি সংবিধান লঙ্ঘন করেছেন, রাষ্ট্রদ্রোহী অপরাধ করেছেন, সেই সংবিধান মূলেই আপনাকে বিচারের মুখোমুখি করা যাবে সরকারকে, এবং সেই বিচারের সর্বোচ্চ সাজা হলো মৃত্যুদণ্ড। এটা আপনি করতে পারবেন না। আর 63টা জেলার মতোই গোপালগঞ্জ বাংলাদেশের ভূখণ্ড একটা জেলা, সরকারকে সমান দৃষ্টিতে দেখতে হবে। সেই গোপালগঞ্জে আমাদের কমিউনিস্ট পার্টির লোক আছে, অনেক জামায়াতের লোক আছে, বিএনপির লোক আছে, আরো মতাদর্শের লোক আছে। তাহলে আপনি কিভাবে ঘোষণা দেন যে বিশেষ ব্যবস্থা আপনি শুধুমাত্র গোপালগঞ্জের উপর নেবেন? একটা রাজনৈতিক দলের কথা মতো, বা একটা রাজনৈতিক দলের, নব্য রাজনৈতিক দলের উস্কানিতে সেখানে সমস্যাটা কি হয়েছে? আজকে যে কোস্টগার্ড পর্যন্ত অভিযান চলতেছে, 5 জনকে পর্যন্ত হত্যা করা হয়েছে গোপালগঞ্জে, তাদের শ্রুতাহাল রিপোর্ট করা হয় নাই, ময়নাতদন্ত করা হয় নাই, সেখানে মানবিক অপরাধ চলতেছে কেন গোপালগঞ্জে? আমি এটা বলছি কেন? একটি রাজনৈতিক দল সেইখানে যে ঘোষণা দিছে সংবিধান বিরুদ্ধ ভাবে, দেশের সংবিধান আইন সব লঙ্ঘন করে ঘোষণা দিছে কি গোপালগঞ্জকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে। সেখানে একজন মহান নেতা মাজার আছে, জাতির পিতা। ঠিক আছে, আপনি জাতির পিতা মানেন না, কেউ তো মানে জাতির পিতা, যে মানে এই দেশের নাগরিক, তার তো ওখানে ভালোবাসা আছে, আবেগ আছে। আপনি না মানেন, আমি না মানি, ওই মাজার, অনেক লোক তো সে মাজার শ্রদ্ধা করে, তাদের ধর্মীয় সেন্টিমেন্ট তো আছে এখানটায়। আপনি যে ঘোষণা দিতেছেন সেই মাজার ওই 32 নম্বর বাড়ির মতো আপনি গুড়িয়ে দিবেন কেন? তাহলে তো সেখানে রিয়াক্ট হবে, আর সেই রিয়াক্ট হইলে আপনি রাষ্ট্রের সর্বশক্তি দিয়া সেইখানে এইভাবে মানবতা বিরোধী অপরাধ করবেন। হ্যাঁ,
সরকার তো সংবিধান লঙ্ঘন করবেই যদি এই বিদ্বেষপূর্ণ কাজ করে। ভারত কি হস্তক্ষেপ করতে পারে, মানে আন্তর্জাতিক আইন কি বলে সেটা বলছি। এবার শোনেন, ওই যে বললাম গাজায় যে ইসরায়েল বর্বরতা চালাইতেছে, সারা বিশ্বের বিভিন্ন রাষ্ট্র, দল, ব্যক্তি নিপীড়িত নির্যাতিত গাজাবাসীর পক্ষে আমরা, আপনারা, দেশ যে আইনের দাঁড়াইছি, যদি আপনারা গোপালগঞ্জকে এরকম ঘোষণা দিয়ে দেন তাদের নির্মূল করবেন, ওই একই আইনে সেখানে ভারত প্রতিবেশী রাষ্ট্র, ভারত হস্তক্ষেপ করতে পারবে, জাতিসংঘ হস্তক্ষেপ করতে পারবে, আমেরিকা হস্তক্ষেপ করতে পারবে, তাদের পক্ষে দাঁড়াইতে পারবে। মানবিক কারণে ভারতের শক্তি আছে, ভারত দাঁড়াইতে পারবে সেখানে। এটা মানবতা বিরোধী অপরাধ, এটার বিচার ভবিষ্যতে হবে। কেন একটা রাজনৈতিক দলের উস্কানিতে কথাই আপনারা সরকার একটা দলের পক্ষ নেবেন কেন? বাংলাদেশ আওয়ামী লীগ খালি গোপালগঞ্জে আছে? আপনি যেখানে বসে রয়েছেন সেখানে আছে আওয়ামী লীগ। এই আজকে আপনি যে মিছিল করতেছেন সেই মিছিলে আছে আওয়ামী লীগ। যদি আওয়ামী লীগের শাস্তি করতে চান, আওয়ামী লীগের মধ্যে যারা অপরাধী ছিল তাদের বিচার যদি করতে চান, তাহলে শুধু গোপালগঞ্জ ঘোষণা দিয়ে কেন? গোপালগঞ্জে কয় লাখ আওয়ামী লীগ আছে, কোটি কোটি আওয়ামী লীগ আছে সারা দেশে। দেশের প্রচলিত আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, নিচ্ছেন, দেখতেছি, আরো নেন। আইনগতভাবে যদি নেন আমাদের কারো কোনো আপত্তি নাই। ভবিষ্যৎ বা ইতিহাস নির্ধারণ করবে যে এই যে আইনগত ব্যবস্থা নিতেছেন এটা আইন সিদ্ধ ছিল নাকি আইনের প্রয়োগ করতে গিয়ে কোনো ব্যর্থই ঘটিয়েছেন। যদি ঘটে থাকেন বা ঘটান, সেটার দায় আবার ভবিষ্যতে যারা এখন আইন প্রয়োগ করবেন তাদেরকে বহন করতে হবে। খুব সুন্দর কথা। 5-5টা লোককে হত্যা করা হলো গোপালগঞ্জে। সেখানে একটা মানবিক অপরাধ শুরু হয়ে গেছে। একটা ল্যাংটা শিশু দলের, যে দলের এখনো নিবন্ধন নাই, তাদের উস্কানিতে এক। 2 নম্বরে জুলাই বিপ্লবের আন্দোলন সারা বিশ্ববাসী দেখতেছে, এটা তো ওপেন ফায়ার। কারা কারা আন্দোলন করেছে, কার কতটুকু ভূমিকা ছিল, সেটা সঠিক ছিল না ভুল ছিল, সেটা পরের বিষয়, সেটা ইতিহাস নির্ধারণ করবে। তাহলে সেই জুলাই বিপ্লবের একটা পার্ট ছিল এই এনসিপির ছেলেপেলে। এদের কেউ আহত হয় নাই, কেউ নিহত হয় নাই, কেউ ক্ষতিগ্রস্ত হয় নাই। তাদের সাথে তখন শেখ হাসিনার পুলিশ তাদেরকে নিয়ে যে ভালো ভালো খাওয়াইছে আমরা দেখেছি, ভালো জায়গায় রেখেছে। তারা বলছে যে আমরা তো আপনাদের পতন চাই না, আমরা চাই হলো কোটার জন্য আসছি, আমরা, আমাদেরকে কোটা দেন। তাহলে সেই তাদের অবদান কতটুকু সেই অভ্যুত্থানে? তাহলে কেন আজকে সরকার এই এনসিপিকে রাষ্ট্রীয় গরিব মানুষের ট্যাক্সের
কোষাগারের টাকা দিয়ে তাদের নিরাপত্তা দেওয়া হবে, সারা দেশে তারা ঘুরে বেড়াবে এবং ইতিমধ্যেই তারা বদলি বাণিজ্য, চাঁদাবাজি, দখলবাজি, মব সৃষ্টি সহ অনেক অপরাধের সাথে তারা জড়ায়ে পড়ছে। এই এনসিপি নামক এই দলের সদস্যরা, যেটা আমরা দেখতেছি, সবাই দেখতেছি, এবং এই সমস্ত অপরাধ রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতাই করতেছে। যদি নিরাপত্তা দিতে হয়, আমাদের সব রাজনৈতিক দলকে দিতে হবে। সারা দেশে আমরা ঘুরবো, আমাদের সব রাজনৈতিক দলকে দিতে হবে, কিন্তু কোন রাজনৈতিক দলের নিরাপত্তা তো দরকার নাই। যে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বাংলাদেশের জনগণের রাজনীতি করার জন্য টেকনাফ থেকে তেঁতুলিয়া ঘুরে বেড়াবে, কিন্তু সরকারের পুলিশ, সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থার প্রোটেকশন লাগবে, তাহলে সেই রাজনৈতিক দলকে তো জনগণ রাজনৈতিক দল মনে করে না, তাদেরকে জনগণ ডাকাত মনে করে। আপনি আমি রাজনৈতিক দল যারা জনগণের জন্য রাজনীতি করতে যাব, জনগণ ফুলের মালা নিয়ে আসবে, জনগণ খাওয়াবে, জনগণ টাকা দিবে, জনগণ আগলে রাখবে। এই জন্যই তো কোনো রাজনৈতিক দল আপনার কাছে নিরাপত্তা চেয়েছি আমরা, কেউ চেয়েছে? চাই নাই। জনগণের জন্য রাজনীতি, ভোট তাও জনগণ মালিক। আমরা যাব, জনগণ যদি না চাই তাহলে সেনাবাহিনীর সহায়তায়, পুলিশ বাহিনীর সহায়তায় আমার যাওয়ার দরকার কি? আর আমি যদি যাই এই সেনাবাহিনীকে নিয়ে, তাহলে বুঝতে হবে যে জনগণ আমাকে চায় না, জনগণ আমাদের ডাকাত মনে করে, জনগণ আমাদের সন্ত্রাসী মনে করে। এই জন্য আমরা সরকারি প্রোটোকলে যাই। হ্যাঁ, কথাগুলো তো অনেকভাবেই বলা যায়, আর একটা ভাবে বলি একটু। আমি তো বললাম এগুলো আইন আদালতের কথা বললাম, হক কথা বললাম, ভারতের দৃষ্টিভঙ্গি বললাম, কিন্তু এই আইনগুলো যে সরকার বুঝে না তাও কিন্তু না। সরকার তো বুঝে, সরকার তো জানে, কিন্তু জেনে শুনে বিশেষ একটা লক্ষ্য বা উদ্দেশ্য সফল করার জন্য যে সরকার এটা করতেছে, তাইলে তো আর কিছু বলার নাই। কেউ যদি ইচ্ছা করে জায়গায় আছে কিন্তু ঘুমাই রয়েছে, তাহলে তো ডাইকে আপনি ঘুম ভাঙাইতে পারবেন না। পারবেন? পারবেন না। যে আশঙ্কাগুলোর কথা আমি বলছি যে হামলা হইতে পারে, ভারতেই করতে পারে, এই আইনেই হইতে পারে, আন্তর্জাতিকভাবে এই সমস্যা হইতে পারে, কিন্তু সরকার যদি এগুলোই চাই যে বাংলাদেশে হস্তক্ষেপ করুক, এরকম একটা ভেজাল লাগুক, তাহলে আর নির্বাচনের কোনো ঝামেলা থাকবে না। আমি 5টা বছর বা যতদিন বেঁচে আছি আমি থেকে যাব। হ্যাঁ বন্ধুরা, এরকম কিছুই ষড়যন্ত্র এখন দেশে চলছে। আর এটা হলো কিংস পার্টি, রাজার পার্টি, এনসিপি, এদেরকে দিয়েই করাইতেছে। কারা কারা দেখতেছেন আমার সাথে আছেন? জসিমউদ্দিন আমাকে দেখছেন, নাজিরুল ইসলাম মোহাম্মদ ভাই, অনেকদিন পরেই মনে হয় দেখলাম আপনাকে আজকে, আশা করি ভালো আছেন। সায়ন বমিক দেখছেন, নাজমুল হক ভাই দেখছেন আমাকে, তারপর অনেকেই দেখতেছেন। কমেন্টস তো কেউ তেমন করেন নাই, তাহলে উত্তর দিতাম। অজিত বিশ্বাস, তারপরে আহসান মণি, সাইফুল ইসলাম, জিকে চৌধুরী,
কি এত বড় নাম লেখে, মোত্তাসের গের নাকি মুসাদ্দিকুর, হ্যাঁ রহমান সোহেল, তারপরে এসে রাজীব, আহমদ শফিক, মোর্শেদ খান, এম এ মালিক, ভাই অনেকেই আছেন, সঞ্জয় দে, পিডে রনি, অমিনেশ, সিরাজুল ইসলাম, ভাই অনেকেই তো দেখতেছেন। সবাই এটা একটু শেয়ার করে দিয়েন, বেশি বেশি করে, হ্যাঁ দিয়েন। এটা আবার চলে যাবে ইউটিউবে, ভয়েস অফ ফ্যাক্টে। সবাই ভালো থাকেন। হারুন রশিদ ভাই এখন যোগ দিচ্ছে আমার সাথে। ধন্যবাদ।